PB24 এর পর্দায় বিশেষ ক্লাস। কোভিড-19 এর ফলে বিদ্যালয় বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য PB24 এ এক্সট্রা ক্লাস। চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যা ৬টায়, পুনঃ সম্প্রচার রাত ১২টা, সকাল ৮টা ও দুপুর ১২টা। Hello dear students, I think you people can recognize me, myself Partho Pratimacharya, your teacher. Those of you who are reading in class 12, I know that the result has not yet been declared, but in spite of that, I know most of you are going to be in class 12 very shortly. এবং তোমাদের কিন্তু এখন যারা 12-এ উঠছো তাদের পড়াশোনা তোমরা নিশ্চয়ই শুরু করে দিয়েছো। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেমন ক্লাস হচ্ছে, তার পাশাপাশি PB24 নিউজ চ্যানেলে একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যেটাকে বলা হচ্ছে এক্সট্রা ক্লাস। সেই এক্সট্রা ক্লাসে আজকে আমরা 12-এর একটা পোয়েম নিয়ে আলোচনা করব। সেই পোয়েমটা তোমাদের ফ্লেমিঙ্গো নামক যে বইটা আছে সেই বইটার মধ্যে তোমরা পাবে। এটা তোমাদের ফার্স্ট হাফে যে সমস্ত পরীক্ষাগুলি হবে, হাফ ইয়ারলির আগে পর্যন্ত যে সমস্ত পরীক্ষাগুলি হবে, সেই পরীক্ষাগুলোর সিলেবাসের মধ্যে it is included, the poem is included. Now, the content of the poem and the writer is very, very important. Why? Because she has been described as the mother of Indian English poem, the writer. And at the same time, she is, in this particular poem, dealing with the relationship that actually manifests one individual. কেন বললাম কথাটা? আমরা মানুষ হিসেবে অন্য মানুষের কাছে কিভাবে প্রকাশিত হতে পারি? আমার যে অস্তিত্ব আছে, আমি যে একজন মানুষ, তুমি যে একজন মানুষ, তোমার যে অস্তিত্ব আছে এই সমাজের মধ্যে, এটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? দ্য অনলি ওয়ে ইজ থ্রু আওয়ার রিলেশনশিপস, আমাদের সম্পর্কের মধ্যে দিয়ে। মানুষ একমাত্র তার অস্তিত্বকে প্রকাশ করতে পারে তার সম্পর্কের মধ্যে দিয়ে, অর্থাৎ আদার হিউম্যানস বিংস এর সঙ্গে তার কি সম্পর্ক আছে, প্রকৃতির সঙ্গে তার কি সম্পর্ক আছে, অন্য প্রাণী জগতের সঙ্গে তার কি সম্পর্ক আছে, তার মধ্যে দিয়ে প্রকাশ করে মানুষ তার ব্যক্তিত্বকে, তাকে, অর্থাৎ মানুষ তাকে প্রকাশ করতে পারে। এ হিউম্যান বিইং ক্যান ম্যানিফেস্ট ইটসেলফ থ্রু হিজ অর হার রিলেশনশিপ। এখানে এই কবিতার মধ্যে আমরা এরকম একটা গভীর রিলেশনশিপ, একেবারে মানব জন্মের শুরু থেকে যে রিলেশনশিপের প্রারম্ভ, সেই বিষয়টা নিয়ে এই কবিতাটার মধ্যে আলোচনা করেছেন। কে আলোচনা করেছেন? এমন একজন কবি যাকে বলা হয় ইন্ডিয়ান ইংলিশ পোয়েট্রির মাদার। কে বলেছে? বলেছে পৃথিবীর বিখ্যাত টাইম ম্যাগাজিন। টাইম ম্যাগাজিনের ভাষায় আমাদের কবি কমলা দাস, তাকে বলা হয়েছে ভারতে ইংরেজি সাহিত্যে যারা কবিতা রচনা করেছেন তাদের মা রূপে। সেই কবিতাটার নাম হচ্ছে মাই মাদার অ্যাট 66, 66 বছর বয়সে আমার মা। এখানে যাকে কবিতার মা বলা হয়েছে, সেই কবিতার মা তার নিজের মায়ের সম্পর্কে একটা কবিতা লিখেছে। তার আরো অনেক বিখ্যাত কবিতা আছে, উপন্যাস আছে। তার পাশাপাশি তিনি একজন পলিটিক্যাল ফিগার হিসেবেও তিনি প্রকাশ করেছেন নিজেকে। তার পাশাপাশি আরো আছে, সেটা হচ্ছে কি, তিনি তার জীবনে সারা জীবন ধরে মহিলাদের, নারীদের, ভারতবর্ষের মধ্যে নারীদের যে অবস্থান রয়েছে তাকে আরো সুস্পষ্টভাবে তুলে ধরার জন্য, এবং যে কথা আমরা সবসময় বলি, নারীকে অর্ধেক আকাশ বলে যে বর্ণনা করা হয়, অর্থাৎ পৃথিবী নারী এবং পুরুষের মেলবন্ধনে তৈরি হয়েছে, সেই জিনিসটাকে প্রকাশ করার জন্য একজন নারীবাদী হিসেবে তার ভূমিকা ভারতবর্ষে চিরকাল ভারতীয় মানুষরা মনে রাখবে।
তিনি গত হয়েছেন বেশি দিন হয়নি, তার জন্যই তোমাদের বই যেটা ফ্লেমিঙ্গো বইটা রয়েছে সেই বইয়ে যখন তোমরা যাবে তখন তোমরা দেখতে পাবে সেখানের মধ্যে কিন্তু তার মৃত্যুর ডেটটা দেয়া নেই, বিকজ তিনি মরেছেন 2009-এ তার মৃত্যু হয়েছিল। এই মহান মানুষটির মৃত্যু হয়েছিল, কমলা দাসের মৃত্যু হয়েছিল, এবং তিনি জন্মেছিলেন 1934 সালে মালাবারে, কেরলের মালাবারে তিনি জন্মেছিলেন, কিন্তু মৃত্যু হয়েছিল তার পুনেতে। So let's go deep into the poem. Before that, let's know something about the poet herself. You can see the slide in my that is right side or left side, I don't know, because it is controlled from the control room. So you can see in the slide that there are certain lines written about the poet. The poet Kamala Das also wrote by her pen name of Madhavi Kutti. So her pen name, যে নামে তিনি লিখতেন সেই নামটা ছিল কি? মাধবী কুট্টি। She was born in Kerala, Indies, one of India's first poets. That means in English. Her subject matter is basically related to her personality. Beautiful, sensitive, bold, সাহসী ছিলেন, and tormented. External factors don't reflect in her writings. Her writings bring out her true inner feelings. তোমরা নিশ্চয়ই ক্লাস 10-এ থাকতে একটা কবিতা পড়েছিলে, মিরর নামক কবিতাটা সিলভিয়া প্ল্যাথ যেটা রচনা করেছিল। অনেক সময় কমলা দাসকে কিন্তু তুলনা করা হয় সিলভিয়া প্ল্যাথের সঙ্গে। সো এখানে তোমাদের যে ইন্ট্রোডাক্টরি পার্টটা দেওয়া হয়েছে যে বইটার ভেতরে ফ্লেমিঙ্গো, সেখানেও ওনার সম্পর্কে যা লেখা আছে তার মধ্যে বলা হয়েছে সাম অফ হার ওয়ার্কস ইন ইংলিশ ইনক্লুড দ্য নভেল Alphabet of Lust, কামনার Alphabet, a collection of short stories, Padmavati, The Harlot, and other stories. In addition to 5 books of poetry, she is a sensitive writer and captures the complex subtleties of human relationships. মানুষের সম্পর্কের ভেতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলি রয়েছে সেই অনুভূতিগুলিকে তিনি তার কবিতার মধ্যে তুলে ধরেছেন। মাই মাদার অ্যাট 66 এরকমই একটি কবিতা। তার বাইরে তিনি কলকাতাতে তার জীবন অনেকদিন কাটিয়েছিলেন। সামার ইন ক্যালকাটা তার একটা বিখ্যাত কবিতার নাম। এছাড়া তিনি একটা অটোবায়োগ্রাফি লিখেছেন, সেই অটোবায়োগ্রাফিটার নাম হচ্ছে, অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী, এই অটোবায়োগ্রাফিটার নাম হচ্ছে মাই লাইফ। তো যা দোজ হু আর ইন্টারেস্টেড ইন লিটারেচার, ইউ ক্যান গো থ্রু অল হার রাইটিংস and you will get tremendous amount of good flavor in those compositions. So একটা জিনিস নিশ্চয়ই তোমরা জানো যে পৃথিবীর একটা নিয়ম হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জ এন্ড চেঞ্জ। মানুষ বড় হয় আস্তে আস্তে। শেক্সপিয়ার কবি, নাট্যকার, বিখ্যাত, পৃথিবীর বিখ্যাত নাট্যকার, ইংরেজি সাহিত্যের উইলিয়াম শেক্সপিয়ার তার একটা নাটকের মধ্যে লিখেছেন, Tomorrow, tomorrow, tomorrow creeps into this petty pace from day to day. All our yesterdays have lighted fools the way to dusty death. এভাবে অনেকেই বর্ণনা করেছেন। মানে একদিন আগামীকাল করতে 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 আমরা এক সময় চলে যাই ডাস্টি ডেথের দিকে। একটা শিশু যখন জন্ম নেয়, কোন কোন দেশ আছে তোমরা জানো, শিশু জন্ম নিলে মানুষ কাঁদে। কেন কাঁদে? কারণ একদিন চলে যাবে। তো যেরকম জন্ম হচ্ছে একটা স্বাভাবিক ঘটনা, ঠিক সেরকম জন্মের পরে আস্তে আস্তে শৈশব থেকে যৌবন, যৌবন থেকে আস্তে আস্তে প্রৌঢ়ত্ব থেকে আস্তে আস্তে ওল্ড এজ চলে আসে। অ্যান্ড এজ অ্যাপেস কামস অ্যাট লাস্ট টু অল, কবিতার মধ্যে লেখা হয়েছে এজ অ্যাপেস কামস অ্যাট লাস্ট টু অল, সবার শেষে আস্তে আস্তে বয়স কিন্তু চলে আসে এবং তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। তো মায়ের বয়স যখন 66 বছর বয়স, সেই সময় মায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আমাদের কবি এই কবিতাটাকে রচনা করেছেন। আমরা কবিতাটার ভেতরে প্রবেশ করছি এবং আস্তে আস্তে কবিতাটার ভেতরে প্রবেশ করার আগে আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি, প্রত্যেকটা কবিতাকেই দুবার করে পড়া উচিত। কেন? একবার হচ্ছে আস্তে আস্তে পড়ে তার সমস্ত অর্থটা বোঝার, আরেকবার হচ্ছে তার ভেতরে যে ছন্দটা আছে সেটাকে বোঝার জন্য, অনুভব করার জন্য, থ্রু আউট একটা
থরো রিডিং করা দরকার। তার জন্য আমি প্রথম একবার পড়ে নিচ্ছি তোমাদের জন্য। তোমরা শুনছো তো, সবাই আছো তো? হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। ইফ ইউ হ্যাভ দ্য বুক, বইটা খুলে তোমরা বসলে ভালো। তোমাদের বইয়ের একেবারে সামনের দিকেই আছে মাই মাদার অ্যাট 66 বাই কমলা দাস। ড্রাইভিং ফ্রম মাই প্যারেন্টস হোম টু কোচিন লাস্ট ফ্রাইডে মর্নিং আই স মাই মাদার beside me, dozed, open-mouthed, her face ashen like that of a corpse, and realized with pain that she was as old as she looked. But soon put that thought away and looked out at young trees sprinting, the merry children spilling out of their homes. But after the airport's security check, standing a few yards away, I looked again at her wan, pale as a late winter's moon, and felt that old familiar ache, my childhood's fear. But all I said was, see you soon, Amma. All I did was smile, smile and smile. So, আমরা ফার্স্ট রিডিং দিলাম কবিতাটার। আফটার দ্যাট ফার্স্ট রিডিং, লেটস delve into the poem. This is the picture you can see of Kamala Dash. Now you must be wondering to see her in this kind of robe. এই পোশাকে তাকে দেখে তোমাদের নিশ্চয়ই অবাক লাগছে, মনে হচ্ছে নাম হচ্ছে কমলা দাস। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, কমলা দাস 2009 এ তার দেহাবসান ঘটেছে। She died in 2009, but in 1999 she took Islam, এবং তার নাম তিনি নিয়েছিলেন, তার নিজের নাম যেটা তিনি তার পরবর্তীকালে নিয়েছিলেন সেটা হচ্ছে কমলা সুরাইয়া। উনি কেরলে জন্মগ্রহণ করেছিল আমি বলেছি, এবং কোচিন যেখানে আছে সেই জায়গাতে তার বাড়ি ছিল, মালাবারের কাছাকাছি। তো তিনি লিখছেন, প্রথম এইটা দেখো, দিস ইজ এ ভেরি গুড পিকচার, ইউ ক্যান সি। এই পিকচারটা তোমাদের জন্য স্পেশালি আমি এনেছি এই কারণে, এটা দেখে তোমাদের কি নিজেদের ছোটবেলার কথা মনে হয়? ছোটবেলা যখন আমাদের জগৎটা ছিল, সেই জগতের মধ্যে 75 ভাগের চেয়েও বেশি, আমার মনে হয় জীবনের প্রায় 80 থেকে 90 ভাগ জড়িয়েছিল আমাদের মা। কি বলছি আমি, ঠিক বলছি না? ঠিক। আস্তে 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 করে আমি তারপর হাঁটি হাঁটি পাপা করে যখন আমরা বড় হয়েছি, তারপর আমরা আস্তে 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 নিজের জগৎকে আলাদাভাবে তৈরি করেছি। কিন্তু মা উচ্চারণটা পৃথিবীতে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দগুলির মধ্যে একটা। পৃথিবীতে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ, যে আমাকে এই পৃথিবীকে দেখিয়েছে সে হচ্ছে আমার মা। এই মা আর সন্তানের যে সম্পর্ক, আমি বলেছিলাম না যে মানুষটা কিরকম, কি ধরনের মানুষ সেটা প্রকাশিত করতে পারে, প্রকাশিত হয় একমাত্র যখন কোনো সম্পর্ক রচনা হয়। আর সমস্ত সম্পর্কের মধ্যে একটা বিরাট বিরাট ব্যাপক একটা সম্পর্ক হচ্ছে মা এবং শিশুর মধ্যে সম্পর্ক, মা এবং তার সন্তানের মধ্যে সম্পর্ক। পৃথিবীতে হার্ডলি দেয়ার উইল বি এ পারসন যে তার মাকে ভালোবাসে না। প্রত্যেকের ভেতরেই তার মার প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা সবকিছুই আছে। সেই মাকে নিয়েই লিখেছে। দেখো এখানে কিভাবে ছোটবেলা একটা ছোট্ট শিশুকে মা আস্তে আস্তে করে গড়ে তোলার জন্য এখানে লেখা শেখাচ্ছেন। So, let's now start the poem. My mother at 66. কবিতাটার নাম Driving from my parents' home to Cochin. Last Friday morning, I saw my mother beside me. কোচিনের এখনকার নাম হচ্ছে কোচি, KOCHI। এখনকার নাম হচ্ছে KOCHI, কোচি।
ওই সময় এটার নাম ছিল কি কোচিন। অনেক জায়গার নামই পরিবর্তন হয়েছে, তোমরা জানো। এক সময় ম্যাড্রাস ছিল, এখন সেটার নাম হয়েছে কি চেন্নাই। এক সময় কলকাতা ছিল, এখন নাম হয়েছে কি কলকাতা। এক সময় বোম্বে ছিল, এখন নাম হয়েছে কি মুম্বাই। সিমিলারলি কোচিনের নাম কোচি হয়েছে। তো ড্রাইভিং ফ্রম মাই প্যারেন্টস হোম টু কোচি লাস্ট ফ্রাইডে মর্নিং, তাহলে দিনটার কথা বলছে, কোন দিন? ফ্রাইডে মর্নিং। আমি কেন এত বিস্তৃত করে বলার চেষ্টা করছি, তার পেছনে কারণটা হচ্ছে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলি আসবে সেই প্রশ্নগুলির মধ্যে 1 নম্বরের কোশ্চেন থাকবে, 1 নম্বরের কোশ্চেন থাকবে, তার পাশাপাশি 2 নম্বরের কিছু কোশ্চেন থাকবে, এবং হতেও পারে 6 নম্বরের একটা কোশ্চেন আসতে পারে। 1 এবং 2 নম্বরের কোশ্চেন তোমাদের অবশ্যই থাকবে এই কবিতাটা বিষয়ে। তো ড্রাইভ করছিল লেখিকা, ড্রাইভিং ফ্রম মাই প্যারেন্টস হোম, তাহলে she was at her parents' home, probably in a vacation to Kochi. So she came to her house in a vacation at Kochi last Friday. So the day was Friday. She was now leaving Friday morning. I saw my mother beside me. Now while driving, she saw that her mother was beside her. So এটা কিরকম কথা হলো? এরকম মনে হয় না এটা কিরকম কথা হলো যে মাকে হঠাৎ করে আমি দেখতে পেলাম, আমি যখন চালাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখলাম মা আমার পাশে বসে আছে। আসলে মা তো প্রথম থেকেই পাশে বসেছিল, তাহলে হঠাৎ করে দেখার কথাটা এলো কেন? বিকজ আই ফেল্ট দ্যাট, আসলে আমি হঠাৎ করে অনুভব করলাম। আমরা আমাদের সঙ্গে যারা থাকে তাদের আমরা সবসময় দেখিও না। কেন দেখি না? বিকজ উই আর কন্টিনিউয়াসলি লিভিং উইথ সার্টেন ইমেজেস মেড বাই আস ইন আওয়ার মাইন্ড। আমাদের মনের ভেতরে অন্য মানুষ সম্পর্কে যে ছবি আমরা তৈরি করে থাকি, তার ভিত্তিতে যখন মানুষকে দেখি তখন মানুষকে সত্যিকারের অর্থে দেখা যাকে বলে সেটা হয় না। একমাত্র তখনই সত্যিকারের অর্থে দেখা হয় যখন আমি খুব মনোযোগ সহকারে তাকে, তার প্রেজেন্সকে আমি উপলব্ধি করতে শুরু করি এবং এমন ভাবে দেখি যেন তাকে আমি প্রথম দেখছি হঠাৎ করে। তো এইভাবে হঠাৎ লেখিকা আবিষ্কার করলেন যে তার পাশে তার মা বসে আছে এবং তার মায়ের দিকে তার নজর গেল। So, Cochin, you can see the picture, a beautiful picture. কেরালাকে বলা হয় গডস ওন কান্ট্রি, ভগবানের একেবারে ভগবানের জায়গা। এবং সেই জায়গাতে দেখো নেটস তোমরা দেখতে পাচ্ছ, জাল জাল বিছিয়ে রেখেছে, ওখানে মাছ যারা ধরে তারা এরকম ভাবে থাকে। এই হচ্ছে কোচির একটা দৃশ্য। আমি এটা ইন্টারনেট থেকে তোমাদের জন্য কালেকশন করেছি, করে এই ছবিটাকে এখানে রেখেছি যাতে তোমরা দেখতে পাও। বিকজ কবিতা যখন পড়বে তখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে তোমার মনের মধ্যে একটা ছবি তৈরি হবে। একটা ছবি কি তৈরি হচ্ছে না? কি ছবি আমরা দেখতে পাচ্ছি? একটা মেয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে, মেয়েটা একটা অফিস যাত্রী, অফিসে যায়, বা ওয়ার্কিং ওমেন। ওয়ার্কিং ওমেন বোঝে তো, যারা কাজ করে, চাকরি করে, বাইরে কোথাও থাকে, বাড়িতে এসেছিল, ফিরে যাচ্ছে এখন গাড়ি চালিয়ে, গাড়িতে করে যাচ্ছে, পাশে মা বসে আছে। এই ছবিটা তোমাদের মনে ভাসতে হবে, ভাসলেই কবিতার সার্থকতা। লেটস গো টু দ্য সেকেন্ড পার্ট। কি দেখছি আমি? আমি আমার মাকে দেখছি। ডোজ, ওপেন মাউথ। ডোজ মানে কি? ঘুমিয়ে পড়েছে। ন্যাপিং, ন্যাপ, ছোট্ট ঘুম, সিয়াস্টা, ছোট্ট ঘুম। হঠাৎ করে কিছু কিছু মুহূর্তের জন্য ঘুমিয়ে পড়ে না দুর্বল মানুষরা, অনেক সময় দেখবে দুপুরবেলা হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে। মা এরকম ঘুমিয়ে পড়েছে। কিরকম ভাবে ঘুমিয়ে পড়েছে? ওপেন মাউথ, মুখটা না খোলা রয়েছে। ওপেন মাউথ, হার ফেস অ্যাশন লাইক দ্যাট। অ্যাশ মানে বুঝো? ছাই, বিবর্ণ হয়ে যাওয়া, পেইল। তার মুখটা কিরকম হয়ে গেছে? বিবর্ণ হয়ে গেছে। কেন বিবর্ণ হয়ে গেছে? একবার চিন্তা করো, ওই মায়ের ছবিটা ঘুমন্ত, তার ভেতরে মুখটা হা করে আছে এবং মুখের মধ্যে যেন ছাই, যেন মাখা মুখ, একেবারে বিবর্ণ হয়ে গেছে। অ্যাশন লাইক দ্যাট অফ এ কর্পস। কার মতো? একটা কর্পসের মতো, একটা মৃতদেহের মতো হয়ে গেছে। তার মানে কি? বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে বলতে পারি। and realized with pain
pain that she was as old as she looked. এবং আমি তখন উপলব্ধি করলাম যে তাকে আসলে সেরকমই দেখাচ্ছে, এই বয়সের একটা মানুষকে, একটা মাকে যেরকম দেখায়। কিরকম দেখায়? পেইল, বিবর্ণ। কিরকম দেখায়? যে হঠাৎ হঠাৎ শুয়ে পড়ে, napping, started napping, and at the same time open mouth, and her face was pale. That she was as old as she looked, but soon put that thought away. কিন্তু যেই মাত্র এই কথাগুলো কবির মাথায় এসেছে, as soon as she started thinking about this, that is thinking about her mother's old age, she was in a troubled situation. একটা ভয়ঙ্কর অবস্থায় চলে এসেছে, তার মনের মধ্যে একটা ঝড় বয়ে গেছে। এবং সঙ্গে সঙ্গে সে কি করেছে, যখন আমার মনে কোনো একটা অশুভ চিন্তা আসবে বা কোনো একটা খারাপ চিন্তা আসবে বা কোনো একটা দুঃখজনক বিষয় আসবে, তখন আমরা কি করতে চাই? বিকজ উই ওয়ান্ট টু সার্ভাইভ, ইটস এ সার্ভাইভাল টেকনিক। আমরা সঙ্গে সঙ্গে আমাদের মনোযোগকে সেখান থেকে সরাতে চাই, এবং আমাদের কবিও কিন্তু ঠিক তাই করেছে। শি ওয়াজ ভেরি মাচ স্ট্রেট ফরওয়ার্ড পোয়েট, এবং তার জন্যই তিনি কিন্তু আমাদের একেবারে সরাসরি গল্পটা বলছেন, সরাসরি স্টোরিটা বলছেন। হোয়াট ওয়াজ হার এক্সপেরিয়েন্স ইন ডিটেইল শি ওয়াজ টেলিং। হু? কমলা দাস। What is her pen name? Her pen name is Madhavi Kutti. So Madhavi Kutti is telling us that when she realized that, সঙ্গে সঙ্গে put that thought away, এই চিন্তাটাকে সে তার মাথার থেকে সরিয়ে দিল। Put that thought away and looked out. Looked out, বাইরের দিকে তাকালো। কোত্থেকে বসে? Where was she? She was in a cab. একটা গাড়ির ভেতরে ছিল, সেই গাড়ির থেকে বাইরের দিকে তাকালো। and looked out at young trees sprinting. young trees মানে তাজা, তরতাজা গাছ, যৌবন, যে গাছের একেবারে যৌবন অবস্থা, তরতাজা ফুটে আছে গাছ, সেই গাছগুলি দৌড়চ্ছে তার সঙ্গে সঙ্গে। গাছগুলি কি করে দৌড়য় সেটা সম্পর্কে আমরা জানবো, কিন্তু তার আগে আমরা একটু দেখে নিই ওল্ড এজ। যে ফেসের কথা আমি বলছিলাম, ফেসটার দিকে তোমরা দেখো, সেই ফেসটাও অনেকটা এরকমই হওয়ার কথা। হয়তো রঙের তারতম্য হতে পারে, কিন্তু ঘটনাটা এইরকম। এবং পাশেই যেটা আছে সেটা হচ্ছে একটা মৃত মানুষের হাত। এই দুটো থটই তার মাথায় এসেছে। কার মাথায়? কমলা দাসের। এবং যখন দুটো থট একই সঙ্গে মিক্সড আপ হয়ে গেছে, একটা হচ্ছে রিয়ালি হার মাদার ওয়াজ ওল্ড and another was of a corpse, একটা মৃতদেহের কথা, এবং দুটো amalgamated হয়ে গেছে, সংযুক্ত হয়ে গেছে তখন তার মনে, তখন কিন্তু সে সেখান থেকে পালিয়ে যেতে চেয়েছে। she tried to escape from that particular thought, এবং escape করতে গিয়ে সে এবার কি করেছে? জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছে, এবং সেখানে দেখেছে দ্রুত গাছগুলি সব দৌড়াচ্ছে, তাজা তরতাজা গাছগুলো সব দৌড়াচ্ছে। একদিকে দেখেছে যেন মৃত্যু সামনে চলে এসেছে, এবং আরেকদিকে জাস্ট কন্ট্রাস্ট। লুক অ্যাট দ্য পিকচার। এই মৃত্যুর ছবি যখন তার মনে ভেসে উঠেছে, সে সেখান থেকে ছুটে পালিয়ে গিয়ে বাইরের দিকে যেটা দেখার চেষ্টা করেছে সেটা হচ্ছে কি, একদম প্রাণ শক্তিতে ভরপুর কতগুলি গাছের দিকে। গাড়ির থেকে সে চোখটাকে ওই দিকে সরিয়ে নিয়েছে। ট্রিজ স্প্রিন্টিং। এখন প্রশ্ন হচ্ছে কি, ট্রিজ কি করে স্প্রিন্ট করে? ইটস এ রেটোরিক্যাল ডিভাইস, মানে একটা অলংকার শাস্ত্র এখানে প্রয়োগ করা হয়েছে, যাকে বলা হয় কি পার্সনিফিকেশন ইংরেজিতে বলে। যখন কোন যে জিনিসটা যেটা পারে না, যে প্রাণী, এখানে প্রাণী বলতে গাছকে বাদ দিয়ে যে সমস্ত প্রাণীরা আছে, অন্য প্রাণীরা, সেই প্রাণীদের কথা বলা হচ্ছে। প্রাণী যেমন দৌড়াতে পারে, সেরকম গাছ তো দৌড়াতে পারে না, কিন্তু গাছকে যখন প্রাণীর এই অভিব্যক্তিটা দেওয়া হয়, মানে প্রাণীর এই বৈশিষ্ট্যকে গাছের উপর যখন আরোপ করা হয়, যে স্প্রিন্টিং মানে হচ্ছে কি রানিং, সো যদি রান করতে পারে তাহলে সেটাকে আমরা বলবো পার্সনিফিকেশন। তাহলে ট্রিজ গুলি স্প্রিন্ট করছে, এটা একটা পার্সনিফিকেশন, একটা অলংকার ইংরেজি সাহিত্যের, রেটোরিক্যাল ডিভাইস। পার্সনিফিকেশন, ট্রিজকে পার্সনিফাইড করেছে, যে ট্রিজরা দৌড়চ্ছে। আসলে কি করে ট্রিজরা দৌড়চ্ছে বলতো? রিলেটিভ মোশন। ইয়েস, those who are reading in science you can understand relative motion. Relative motion, উল্টো দিকে গাড়িটা যাচ্ছে,
পেছন দিকে যত গাড়ি দ্রুত এগুচ্ছে তত মনে হচ্ছে সরে 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 সমস্ত অরণ্যটা সরে সরে চলে যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো ট্রি স্প্রিন্টিং দ্য মেরি চিলড্রেন, মেরি চিলড্রেন মিনস হ্যাপি চিলড্রেন, শিশুরা, চাইল্ড, চিলড্রেন, প্লুরাল নাম্বার। সো দ্য মেরি চিলড্রেন স্পিলিং আউট, বেরিয়ে আসছে, স্পিলিং আউট, দরজা দিয়ে বেরিয়ে আসছে, ঘরের দরজা ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে বাচ্চা ছেলে মেয়েরা, অফ দেয়ার হাউস। এটা কে দেখছে? আমাদের আমাদের লেখিকা। কেন দেখছে আমি আগেই বলেছি, ওই তার মনটাকে এখান থেকে সরানোর জন্য যখন বাইরের দিকে তাকিয়েছে তখন জীবনের প্রাণের স্পন্দন দেখছে, নতুন কুড়িরা ফুটছে সেটা দেখছে, যৌবন উদ্দীপ্ত হয়ে দাঁড়িয়ে আছে গাছের মধ্যে সেটা দেখছে, আর বাচ্চাদের মধ্যে শৈশবকে দেখছে, আর তার পাশে বসে আছে বৃদ্ধা মা। স্পিলিং আউট অফ দেয়ার হোমস, বাট আফটার দ্য এয়ারপোর্টস সিকিউরিটি চেক। এখন এয়ারপোর্টে যদি তুমি সিকিউরিটি চেকে যাবে, একটু মজা করি, সেটা হচ্ছে এখন গেলে পরেই দেখবে তোমার চোখের সামনে এরকম একটা মেশিন ধরবে। এটাকে কি বলে? এটা থার্মাল, দ্যাট ইজ তোমার থার্মাল টেস্ট করার জন্য, মানে তোমার শরীরে জ্বর আছে কিনা সেটা দেখার জন্য। সেটা কোভিড-19 চলছে আমাদের দেশে, তার জন্যই তো আজকে এরকম ভার্চুয়াল ক্লাসের মধ্যে তোমাদের সঙ্গে আমাদের ক্লাস করতে হচ্ছে। উই আর মিসিং ইউ টু মাচ ইন দ্য ক্যাম্পাস। ক্যাম্পাসের ভেতরে আমরা কিন্তু তোমাদের প্রচন্ড ভাবে মিস করছি, কিন্তু মিস করলেও কিছু করার নেই। এটা হচ্ছে জনস্বাস্থ্যের বিষয়, এবং আমরা যদি সুস্থ থাকি, সবল থাকি, তাহলে অবশ্যই আমরা আবার স্কুলে ফেরত আসবো, এবং তখন আমরা আমাদের পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম হবে, আমরা পরস্পরের সঙ্গে কথা বলবো, প্রশ্ন জিজ্ঞেস করব, তোমাদের কাছ থেকে গল্প শুনবো, তোমার মায়ের গল্প শুনবো, আমার মায়ের কথা তোমাকে বলবো। এইভাবে যখন কবিতাটা পড়তাম তাহলে আরো কত মজা হতো, কিন্তু আজকে আমাদের এই ভার্চুয়াল ক্লাসে ক্লাস করতে হচ্ছে। হোয়াট এভার দ্যাট মে বি, আমরা ভার্চুয়াল ক্লাসে যখন ক্লাস করছি তখন যদি আমরা সিরিয়াসলি সেটাকে বোঝার চেষ্টা করি, এবং একই সঙ্গে যদি আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সেটাকে মেলানোর চেষ্টা করি, আমার জীবনের সঙ্গে সেটাকে মেলানোর চেষ্টা করি, আমার বৃদ্ধ ঠাকুমার দিকে যদি তাকাই, আমার বৃদ্ধ দাদুর দিকে যদি তাকাই, কম্পেশন নিয়ে, এমপ্যাথি নিয়ে, সহানুভূতি নিয়ে, ভালোবেসে, তাহলে আমিও কিন্তু এরকমই একটা অনুভূতির ভেতর দিয়ে যাব, যে অনুভূতির ভিতর দিয়ে আওয়ার পোয়েট কামালা দাস ইজ পাসিং থ্রু। সো আউট অফ দেয়ার হোমস, বাট আফটার দ্য এয়ারপোর্টস, দেখো কোথায় ছিলাম, আফটার দ্য এয়ারপোর্টস চেক ইন, এয়ারপোর্টস সিকিউরিটি চেক। ঢুকতে গেলে এয়ারপোর্টের সামনে সিকিউরিটি চেক হয়, সিকিউরিটি চেকের সামনে যখন সে গেছে দিয়ে সিকিউরিটি জোনের ভেতরে ঢুকে গেছে। এবার মা কোথায় থাকবে বলে তোমার বিশ্বাস? একটু দূরে মা দাঁড়িয়ে থাকবে। স্ট্যান্ডিং এ ফিউ ইয়ার্ডস এওয়ে, একটু দূরে, ফিউ ইয়ার্ডস কয়েক গজ দূরে দাঁড়িয়ে, আই লুকড অ্যাগেইন, মন কিন্তু আবার সে জায়গায় চলে এসছে, ওই যে দেখেছিল যেখান থেকে পালিয়ে বাঁচার জন্য বাইরের জগতে আশ্রয় খুঁজেছিল, সেখান থেকে মন আবার ফিরে এসেছে কার কাছে? মায়ের কাছে। বিকজ শি ডাজন্ট নো ওয়েদার শি উইল মিট হার মম অ্যাগেইন। আবার কি মায়ের সঙ্গে দেখা হবে এ বিষয়ে সুনিশ্চিত নয়, তার জন্য মন বারবার ফিরে ফিরে মায়ের মুখটার দিকে তাকানোর জন্য মায়ের কাছেই ফিরে গেছে। I looked again at her. When মানে ডিম হয়ে গেছে, উইক বলতে পারো। আর when pale মানে তো কালারলেস বলতে পারো, অথবা ডাল বলতে পারো, কালারলেস, ডাল, উইক ফেসটার দিকে আবার আমার চোখটা গেল। এজ এ লেট উইন্টার্স মুন, মায়ের মুখটাকে কম্পেয়ার করা হয়েছে। ইটস কল্ড সিমিলি। যখন আমি বলি দ্যাট লিটল চাইল্ড ইজ লাইক এ রোজ, ছোট শিশুটা একটা গোলাপের মতো, কম্প্যারিজন করেছি গোলাপ আর শিশুটাকে। এই যে অলংকার, এটাও একটা রেটরিক্যাল ডিভাইস, সেই অলংকারটাকে আমরা বলছি সিমিলি।
তো এখানে মায়ের যে মুখটা, সেই মুখটা কিরকম হয়ে গেছে, পেইল হয়ে গেছে, ডিম হয়ে গেছে, ডিম উইক হয়ে গেছে বলতে পারো, বা পেইল হয়ে গেছে। তাকে বলছে লেট উইন্টার্স মুনের সঙ্গে তুলনা করেছে। লেট উইন্টারে মুনের কি অবস্থা হয় একটু কল্পনা করো। দেখো, এইটাকেই বলে ইমেজারি বা চিত্রকল্প তৈরি করা। কল্পনায় তুমি এই চিত্রটা দেখতে পারো। ইচ্ছে করলে যদি ইফ there is any budding painter who is listening this story, listening this poem, he or she can even paint this one. তুমি ছবিও আঁকতে পারো এটার উপর ভিত্তি করে। পোয়েট্রি কোনো আলাদা বিষয় নয়, পোয়েট্রি ও ছবির মতোই। ফাইন আর্টস, কলা, তার যে শাখাগুলি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে পেইন্টিং, পোয়েট্রি। এছাড়াও আরো অনেক আছে, নাটক আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি সবই শিল্প শাখা। শিল্প বলে কলার শাখা, বাংলাতে বলে কলা, কলার শাখা, এগুলি সব। তো একটার সঙ্গে একটার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কবিতার মধ্যে শব্দ দিয়ে ছবি আঁকা হয়েছে। এই শব্দগুলি যখন একটু একটু করে আমরা পড়ব, তখন আমাদের মনের চোখে আমাদের মতো করে একটা ছবি ভেসে উঠবে। আর চিত্রকররা তার মনের থেকে, এক চিত্রকর যারা পেইন্টার্স, দে পেইন্ট ফ্রম দেয়ার মাইন্ড এন্ড উই ক্যান অবজার্ভ দ্যাট পেইন্টিং এন্ড অ্যানালাইজ ইন এ ডিফারেন্ট ওয়ে। একটা ছবি, যে ছবিটা একজন পেইন্টার এঁকেছে, সেই ছবিটা যে পেইন্টার যেরকম ভাবে এঁকেছে সেভাবেই আমি দেখছি না। কিন্তু when I am observing something, I am observing from my own self, আমার নিজের থেকে দেখছি। এটাকে বলে সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন। আমি আমার মতো করে দেখাকে বলে সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন। এখানে আমি যদি আমার মতো করে এই গল্পটাকে ভাবতে শুরু করি, এই চরিত্রগুলি পাল্টে পাল্টে যদি আমি অন্য চরিত্র দিয়ে কল্পনা করি, আমার পাশের, আমার চারদিকের যে চরিত্রগুলি আছে তাদের নিয়ে যদি আমি এইরকম ভাবে একটা ছবি আঁকতে পারি, তাহলে সেটা হবে সাবজেক্টিভ। আর যদি আমি কবি যা লিখেছেন সেটাকেই হুবহু ধরার চেষ্টা করি, তাহলে সেটা হবে অবজেক্টিভ অ্যানালিসিস। সো যখনই কোনো সাহিত্য পড়বে তখন কিন্তু অবজেক্টিভ থেকে সাবজেক্টিভে যাওয়ার প্রক্রিয়াটা সবচেয়ে বেশি জরুরি হয়, তাহলে কবিতাটাকে হৃদয়ে উপলব্ধি করা যায়। So I looked again at her wan, pale as a late winter's moon. লেট উইন্টারের সময় কি হয়? হেজ, ফগ, শব্দগুলি তোমরা জানো। কুয়াশা, আকাশ আচ্ছন্ন থাকে কুয়াশায়, আর চাঁদ যেন তার আলো প্রকাশিত করতে পারে না। এরকম হয় না? এরকমই হয়। চাঁদ যেন শুকিয়ে গেছে, চাঁদ যেন ম্লান হয়ে গেছে। ঠিক সেরকম উইন্টার মুনের মতো, লেট উইন্টার্স মুনের মতো লেখিকার মায়ের মুখটাও কিন্তু এইরকমই হয়ে গেছে। অ্যান্ড ফেল্ট দ্যাট ওল্ড ফ্যামিলিয়ার এইক, এবং যে মাত্র দেখেছে সঙ্গে সঙ্গে একটা বেদনা অনুভব করেছে। এক, আমরা বলি না ব্যাক এক, কোমর ব্যথা, টুথ এক, দাঁত ব্যথা। এক মানে হচ্ছে ব্যথা। তো ফ্যামিলিয়ার মানে পরিচিত। তো পরিচিত একটা ব্যথার, অতীতের পরিচিত একটা ব্যথায় আমার বুকটা মোচড় দিয়ে উঠেছে। কবি বলছেন কি সেই ব্যথা? মাই চাইল্ডহুডস ফিয়ার, আমার শৈশবের ভয়। শৈশবের কতগুলি বেসিক বেসিক ভয় আছে, তার মধ্যে একটা ভয় আমি বলে দিই, যেমন আগুনের প্রতি ভয়, বা যেমন অন্ধকারের প্রতি বাচ্চারা ভয়, এরকম বিষয়গুলি আছে। কিন্তু তার পাশাপাশি আরেকটা বড় ভয় আছে। আমার নিজের জীবনের কথা মনে পড়ছে। আমি জানো ছোট থাকতে আমিও, তোমরাও নিশ্চয়ই তাই করেছো, অনেকবার করেছো। আমি ছোট থাকতে খুব কান্নাকাটি করতাম একটা বিষয়ে। সেটা তখন মা আমাকে আদর করে যখন জিজ্ঞেস করতো, বাবা কাঁদছিস কেন? আমি বললাম, মা তুমি যদি মরে যাও, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। আমার মা নেই এখন, তোমাদের কাছে বলছি, বেশি দিন হয়নি, 6 মাস হয়েছে আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন। সো সিমিলারলি ছোটবেলায় কিন্তু প্রত্যেকেরই এই জিনিসটার ভয় থাকে যে মা যদি আমার কাছ থেকে চলে যায়, বা বাবা যদি আমার কাছ থেকে চলে যায়, তারা যদি মরে যায় তাহলে আমাদের কি হবে? বিকজ দে আর সো মাচ ডিপেন্ডেন্ট, আমরা তাদের প্রতি এতটাই নির্ভরশীল থাকি। তোমাকে যদি কেউ, মা যদি তোমাকে কোলে করে একখান থেকে আরেকখানে নিয়ে যায়, তুমি একবারও একটা মুহূর্তের জন্যেও তোমার মনে কোন রকম সন্দেহ আসবে
যে কোথায় নিয়ে যাচ্ছে। একটা অপরিচিত লোক এসে যখন তোমাকে বলবে চলো এখান থেকে ওইখানে নিয়ে যাব তোমাকে, তুমি কিন্তু ভয় পাবে। কিন্তু কাকে ভয় পাবে না? তোমার মাকে ভয় পাবে। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো সেই যে ভয়টা, মাকে হারানোর ভয়টা, সেটা প্রত্যেকটা মানুষেরই কোথায় থাকে? ছোটবেলায় থাকে। হঠাৎ করে at that particular moment when she was entering into the security zone, at that moment when she looked towards her mom, she felt that particular fear, childhood fear. সেই চাইল্ডহুড ফিয়ারটার কথা তার মনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সে ভীত হয়ে গেছে। কাশ मैं मम्मी को और मत देखूं, ऐसे भी हो सकता है। but all I said was যদি বাচ্চা হতো তাহলে কি করতো? কেঁদে কেঁদে বলতো মাম্মি মত যাও। কিন্তু বলেছে? বলেনি। কেন বলেনি? বিকজ শি হ্যাজ গ্রোন আপ অলরেডি। কমলা দাস গ্রোন আপ হয়ে গেছে। মা 66, তার মানে তার বয়স কত? কবির বয়সও অনেক হয়ে গেছে, 40-50 কাছাকাছি হবে হয়তো। তো কবিতায় বলছে যে বাট অল আই সেড, আমি কাঁদিনি, all I said was see you soon আম্মা। আম্মা খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমার সঙ্গে, মামা শীঘ্রই তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে, খুব শীঘ্রই আম্মা, see you soon। all I did was smile and smile ... আর যা করেছি তা হলো হাসি আর হাসি। আর তারপর আরো মানে অনেক কিছু। হাসির পরে তাহলে কি করেছে? আমার কল্পনা, তোমার কল্পনায় যা আসে সেটা কি? ঠিক ধরেছ, আমার কল্পনায় এটাই মনে হয়েছে। যখন মেয়েটা আরেকটু ভেতরে ঢুকে গেছে, যখন লেখিকা আরেকটু ভেতরে ঢুকে গেছে, তখন হাউ হাউ করে কেঁদেছে। হাসি আর কান্নার মিশ্রণ। That is the bond between a mother and a child. So the basic theme of this particular poem is the bond between a mother and her daughter. And the perspective of looking at it is from the perspective of the daughter. কার দৃষ্টিভঙ্গিতে দেখা হয়েছে? ডটারের দৃষ্টিভঙ্গি থেকে মাকে দেখা হয়েছে। And who is the writer of the poem? That is Kamala Das. So that is the poem. The poem is very short, but intense, definitely. Short but intense. Intense emotion is there. So let's move forward and see something. Okay, if I can show you something. Okay, see the picture. One side you can see that a car is passing through that is wood, or you can look at the picture. This is actually a picture of Kerala, but not specifically of that particular area of Ernakulam. That is, আমি এখানে যেটা বলতে চাই তোমাদের সেটা হচ্ছে এর্নাকুলাম হচ্ছে সেই জায়গাটাই, যে জায়গাটা কোচি বলে আমরা বলি, সাধারণত জেনারেলি এর্নাকুলাম বলা হয়। তো দেখতে পাচ্ছ একটা গাড়ি যাচ্ছে, গাড়িটা যাচ্ছে যে উডের পাশ দিয়ে যাচ্ছে। এখানে গাড়িটা যত দ্রুত গতিতে যাবে তত গাছগুলি মনে হচ্ছে দৌড়চ্ছে, যেটা আমি বলেছিলাম। আরেকটা বলেছিলাম বাচ্চারা স্পিলিং আউট, বেরিয়ে আসছিল। কোথেকে? স্পিল আউট, স্পিল ওভার বলি না আমরা, স্পিলিং আউট। কোথেকে? ঘরের থেকে বেরিয়ে এসছে। কোথায় এসেছে? মাঠে এসছে, খেলছে। আর যাওয়ার সময় রাস্তার মধ্যে দিয়ে এই প্রাণের দুটো ছবি কে দেখতে পেয়েছে? আমাদের লেখিকা। আর ওই দিকে একেবারে নিচে দেখো একটা ছবি দেওয়া আছে। সেই ছবিটা হচ্ছে কি, যে মা কোলে যে শিশুটা, সেই শিশুটা কাঁদছে। কেন কাঁদছে? এটা হচ্ছে শৈশবে আমাদের যে ভয়, আমাদের ভেতরে যে মাকে হারানোর ভয় থাকে, মাঝে মাঝে আমরা এরকম কান্নাকাটি করেছি, প্রত্যেকটা বাচ্চা করেছে। মা তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? আমার কি হবে তাহলে? মা কোথাও যেও না, মা তুমি আমাকে ছেড়ে যেও না, মরে যেও না, ইত্যাদি ইত্যাদি। আর লাস্ট যে ওই সাইডে ডান দিকে যে ওই যে জানালা দিয়ে তাকিয়ে আছে মেয়েটা, সেটা হচ্ছে মাও চলে গেছে, আমার মনে হয়েছে। দিস ইজ মাই পার্সোনাল ফিলিং। আর মেয়েটা ওইখানে বসেছে, বসে কি করছে? স্মৃতি কাতর হয়ে পড়েছে। She was thinking about her mom and she was crying at that particular moment. So এই জন্য এই ছবিটা আমি এখানে রেখেছি। কেমন লাগছে? মজা লাগছে তো? এখন এই মজা টজা তো গেল, এবার যেটা
প্রধান বিষয় সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার খাতায় তো কিছু লিখতে হবে, তার জন্য কিছু কিছু কোশ্চেন আসতে পারে। দু একটা ধরন আমি এনেছি, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা যদি কবিতাটা একবার বুঝে নাও, আই থিঙ্ক ইউ আন্ডারস্টুড দ্য পোয়েম। লাইন বাই লাইন আই অ্যানালাইজড ইট, এক্সপ্লেইনড ইট, so it will be very easy for you to write the answers whatever questions comes. So see, question, read the extract given below and answer the questions that follow. That is easier because extractor মধ্যে কিন্তু উত্তরটা আছে এবং তোমাদের extractটা পড়লেই মনে পড়বে যে কবিতার কোন জায়গাটা থেকে নিয়েছে। এটার মধ্যে বলেছে, but soon put that thought away and looked out at young trees sprinting, the merry children spilling out of their homes. এবার প্রশ্ন করেছে, what thought did the poet put away? কোন চিন্তাটা সে সরিয়ে দিয়েছে? কোন চিন্তাটা সরিয়ে দিয়েছে বলো তো দেখি, কে বলবে? আচ্ছা, বলতে পারবে না ডিরেক্টলি না, ঠিক আছে, আমি তোমাদের হয়ে বলে দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু মনে মনে মানে তোমরা যা বলতে চাইছো সেটা আমি এখান থেকে শুনতে পাচ্ছি, মানে আই ক্যান ফিল, দ্যাট ইজ ইনাফ ফিলিং। ওকে, তোমরা সত্যি সত্যি যদি কবিতাটা বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই বলবে যে আসলে চিন্তাটা সরাতে চেয়েছে মাঝে বৃদ্ধা হয়ে গেছে এবং মাঝে কর্পসের মতো হয়ে গেছে। কর্পস মানে মৃতদেহের মতো হয়ে গেছে মার চেহারাটা, এবং মাঝে মৃত্যুর কাছাকাছি চলে এসছে, সেই চিন্তাটার থেকে মনটাকে সরাতে চেয়েছে। সো দ্য পোয়েট ওয়াজ ট্রাইং টু পুট অ্যাওয়ে দ্য থট দ্যাট হার মম had grown old and soon might die. মরেও যেতে পারে। এই যে চিন্তাটা, সেই চিন্তাটা তার মনের থেকে সরাতে চেয়েছে। What do the sprinting trees signifies? দৌড়ানো গাছ কি সিগনিফাই করে, কি বোঝায়? দৌড়ানো গাছ, দৌড়ানো গাছ বোঝায় যৌবনকে, বোঝায় প্রাণকে। It is just a contrast created by the poet, that is, at one side, the dying mother, aged mother rather, and on the other side, full of life, the trees as if sprinting. Next question, what are the merry children spilling out of their homes symbolize of? ইটস এ সিম্বল। আগেই বলেছিলাম, ছোট ছোট শিশু হচ্ছে শৈশবের প্রতীক, শৈশব হচ্ছে প্রাণের প্রতীক। দ্য চিলড্রেন আর দ্য সিম্বলস অফ লাইফ, ফুল অফ ভাইটালিটি, অ্যান্ড দ্য মাদার ওল্ড এজ ওয়াজ অ্যাকচুয়ালি এ সিম্বল অফ ডেথ। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। Why does the poet make use of the images of young trees sprinting and merry children spilling that I have already discussed? Because he wanted to create a contrast between the two themes of life and death. আর কি কোশ্চেন আসতে পারে? How does Kamala Das, এই 3 নম্বর দেয়া আছে এখানে, pardon me for that one, I did a mistake. That is actually 2 নম্বরের কোশ্চেন আসবে তোমাদের। ত্রিপুরার যে TBSE, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সিলেবাস, নিউ সিলেবাস এখন চালু আছে 2021 এর জন্য, সেই সিলেবাসের অন্তর্গত 8টা ছোট কোশ্চেন আসবে। 1 নম্বরের 8টা কোশ্চেন আসবে তোমাদের গল্প কবিতার থেকে, যে ফ্লেমিঙ্গোর থেকে, আর 2 নম্বরের কোশ্চেন আসবে 5টা। তার মধ্যে থেকে এই কবিতা থেকেও 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। 3 নম্বর হবে না, সেটা হবে 2 নম্বর, এবং 30 থেকে 40 ওয়ার্ড না, আরো কম ওয়ার্ড লিখলেও হবে। So question হচ্ছে, how does Kamala Das try to put away the thoughts of her aging mother? কি করে সে তার মনকে সরাতে চেয়েছিল? দেখো, একই প্রশ্ন বারে বারে আসছে। So you can understand it's a little poem and the questions are limited. If you understand the meaning of the poem, then you can write in simple English. আরেকটা কথা তোমাদের বলে দেই, অনেকেই ভাবে যে মাস্টারের বাড়ি থেকে ঘুরে এসে স্কুলের শিক্ষা বাদ দিয়ে মাস্টারের বাড়িতে গিয়ে মাস্টারের কাছ থেকে, টিচারের কাছ থেকে একদম কঠিন শব্দে যদি নোট তৈরি করে এনে পরীক্ষার খাতায় লিখতে পারি তাহলে বোধহয় পরীক্ষাতে ভালো মার্কস পাওয়া যাবে। বাট ইটস এ মিথ, and I am busting that myth to you. What is that? যত সহজে যে সুন্দর ভাষা ইংরেজি লিখতে পারে, যত সিম্পল লিখতে পারে, তত সে ভালো মার্কস পায়, দক্ষতা দেখাতে পারে। আর কঠিন শব্দ আনতে চেষ্টা করবে, মুখস্থ করে যাবে, বানান ভুল লিখবে, তারপর কিন্তু
পরীক্ষায় তোমার মার্কস কাটা যাবে। সুতরাং নিজে ছোট ছোট সেন্টেন্সে you can actually write everything in present perfect tense or past perfect tense or present continuous tense and mix of present continuous tense and present that is indefinite tense, এই দুটো দিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্স সেটা দিয়ে তোমরা কিন্তু সব বাক্য লিখতে পারো। এবং বাক্য লেখার জন্য তোমার একটা হিউজ ভোকাবুলারি লাগবে তার কোনো কথা নেই। অল্প মিনিমাম ভোকাবুলারি যদি তোমার কাছে থাকে দেন ইউ ক্যান রাইট करेक्टली, बट यू हैव टू प्रैक्टिस दैट। ना कि तुम ये जो टीचर के घर में जाके तुम सब रोट मेमोरी पर डिपेंड करके आंसर करना चाहते हो, तो ऐसे ही होगा, रिजल्ट खराब होगा। सो व्हाट वाज द पोएट्स चाइल्डहुड फियर? सेम क्वेश्चन, चाइल्डहुड फियर কি ছিল আমি আগেও আলোচনা করেছি, এটাও এসছে অল ইন্ডিয়াতে 2014 এই কোশ্চেনটা এসেছিল। এটা তোমাদের আসতে পারে 2 নম্বরের জন্য, যে কোন ফিয়ারটা? সেই ফিয়ারটা হচ্ছে শিশুদের যে ফিয়ারটা থাকে, দ্যাট ইজ লুজিং হিজ অর হার মাদার। হোয়াট ডু দ্য পার্টিং ওয়ার্ডস অফ দ্য পোয়েট অ্যান্ড হার স্মাইল সিগনিফাই? এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে যখন বিদায় নিচ্ছে, পার্টিং এওয়ে, দুজন যখন বিদায় নিচ্ছে, তখন আমাদের লেখিকার শব্দগুলো কি ছিল? লেখিকা বলেছিল সি ইউ সুন আম্মা, আবার তোমার সঙ্গে দেখা হবে, সি ইউ সুন, খুব দ্রুত দেখা হবে। আর সে কি করেছিল? স্মাইল, স্মাইল এন্ড স্মাইল। এটা কি সিগনিফাই করে? সেপারেশন, separation of our own, separation of our real feeling of fear, anxiety and pain, anguish, and showing off the responsibility of a daughter, grown up daughter. By uttering those words, she had shown, by uttering those words, what are those words? See you soon mama or amma. As she pronounced those words, she actually exhibited her responsibility, feeling of responsibility, as she had already grown up. তার জন্য সেই কথাগুলি বলেছে। And she smiled, why? So that the mom becomes happy. মা যেন সুখে থাকে, ভালো থাকে। কিন্তু সে জানে মা বৃদ্ধা হয়ে গেছে। She was suppressing her own feeling and showing off that she is very happy, as if nothing have happened, as if nothing has happened rather. So that's why she departed smiling. Now that is all. If you have any question, you can ask me, I am there. I discussed the poem as much as possible. Now it's time to ask certain questions. If you are listening, you can ask me any question. As the question comes, let me summarize the whole poem in English. Our writer Kamala Das was driving for her parents' home, which was in Kochi, and that was a Friday morning. She saw her mother. Her mother was sleeping open-mouthed, and her face was very pale, and it looked like the face of a corpse. And suddenly the writer realized that her mother has become very, very old, and sooner she may die. But she wanted to remove that feeling of her, and that's the reason why she looked out from the window pane of that particular car and looked out at young trees which were passing through, and she saw certain children. They were coming out of their homes and they were playing. But finally she entered into the airport, and while she just entered into the security zone, standing few yards from her mother, she once again realized and looked again to her mother and remembered
associated feelings and looked at the pale face of her mother, which looked to her as if it's a late winter's moon, hazy, cloudy, foggy, etc., etc. And suddenly a feeling of fear arose. And that feeling of fear she felt when she was very little, she was a little kid rather. That was a childhood's fear. But as a matured person now, she didn't make her mom understand her feeling and said that she will be meeting with her soon, and she smiled and smiled and smiled and entered into the airport's inner zone. Perhaps, this is my particular feeling, perhaps after that she started crying. So that was the summary of the poem. Jodi ashe 6 নম্বরের জন্য আসতে পারে, you can answer that. So that's all I think about this poem. এবং এখানে তোমাদের বইয়ের পেছনেও একদম নিচে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, সেখানে টোটাল 5টা প্রশ্ন দেওয়া আছে। সেই 5টা প্রশ্ন তোমরা কিন্তু দেখে নিতে পারো। সেই 5টা প্রশ্নের মধ্যে ওই একই প্রশ্ন আমি বলেছিলাম না, বারবার ঘুরে ঘুরে আসে। যদি আমি একবার পড়ে শোনাই তাহলে তোমরা বুঝতে পারবে। হোয়াট ইজ দ্য কাইন্ড অফ পেইন অ্যান্ড এইক দ্যাট দ্য পোয়েট ফিলস? কিরকম ধরনের বেদনা কবি অনুভব করেছিল? কিরকম ধরনের বেদনা অনুভব করেছিল? এ ফিলিং অফ সেপারেশন, এ পেইন অফ সেপারেশন। সবচেয়ে প্রিয় জিনিসটার থেকে যখন তোমাকে বিচ্ছিন্ন করা হয়, তখন তোমার ভেতরে যেরকম পেইন আসে, সেই পেইনটাকে সে অনুভব করেছিল, সেই বেদনাটা সে অনুভব করেছিল। Why are the young trees described as sprinting? অলরেডি আমি বলেছি। কি বলেছিলাম? ওই যে ভেলোসিটির কথা বলেছিলাম, তার জন্য রিলেটিভ ভেলোসিটি, তার জন্য গাছগুলো সব ছুটে 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 চলে যাচ্ছে মনে হচ্ছিল তার কাছে। রানিং উইথ ফুল ভিগার, স্প্রিন্টিং কেন? হোয়াই আর ইয়ং ট্রিজ ডেসক্রাইবড স্প্রিন্টিং? স্প্রিন্টিং বলেছে কেন তারা? বিকজ দে আর অ্যাকচুয়ালি রানিং ইন ফুল ভিগার অ্যাজ অপোজ টু হার মাদার। হার মাদার, তার মা কি ফুল ভিগার, সমস্ত মানে সম্পূর্ণ শক্তি নিয়ে দৌড়াচ্ছিল না? দৌড়াতে পারছিল না। তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তিনি বিধ্বস্ত হয়ে পড়েছেন, তিনি বার্ধক্যে এখন একেবারে মানে ভঙ্গুর হয়ে পড়েছেন। ওয়ারাস গাছগুলি কিন্তু একদম তরতাজা, ফুল অফ ভিগার। অপোজিট, একটার অপোজিট আর একটা, তার জন্যই বলেছে। 3 নম্বর, হোয়াই হ্যাজ দ্য পোয়েট ব্রট ইন দ্য ইমেজ অফ দ্য মেরি চিলড্রেন স্পিলিং আউট অফ দেয়ার হোমস? কেন এনেছেন? আমি আগে এখানে যখন আমার স্লাইডে যখন আমি বলছিলাম, তখনই আমি ব্যাখ্যা করেছিলাম বিষয়টা, যে ইটস এ কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হচ্ছে প্যাসিভিটি অফ দ্য ওল্ড এজ, প্যাসিভিটি, প্যাসিভ হয়ে যায়, অ্যান্ড অ্যাক্টিভ, অ্যাক্টিভিটি, ফুল অফ অ্যাক্টিভিটি অফ দ্য চিলড্রেন। চাইল্ডহুড হচ্ছে ফুল অফ অ্যাক্টিভিটি, whereas old age is passivity, sedentary life, sedentary lifestyle। ঘরের থেকে বেরোতে পারে না বৃদ্ধ মানুষরা, বৃদ্ধ মায়েরা ঘরের ভেতরে বসে থাকে সারাক্ষণ, আর শিশুরা ঘুরে বেড়ায়, খেলে, কত কিছু নিয়ে। এবং 4 নম্বরে, হোয়াই হ্যাজ দ্য মাদার বিন কম্পেয়ার টু দ্য লেট উইন্টার্স মুন? সেটা আমি বিস্তৃত ব্যাখ্যা করেছি, আমার মনে হয় সেটাকে আর নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই। ওই লেট উইন্টার্স মুন যেরকম পেইল হয়, হেজি, ক্লাউডি হয়, দেখা যায় না পরিষ্কার ভাবে, আচ্ছন্ন হয়ে যায়, চাঁদের আলো যেন মিয়ে গেছে একেবারে, এরকম অবস্থা হয়ে যায়, ঠিক সেরকম মা এরকম হয়ে গেছে, তার জন্য কম্পেয়ার করেছে। লাইফলেস হয়ে গেছে মাকে, তার জন্য বলেছিল না অ্যাশেন, বলেছিল না অ্যাশেন, ছাইয়ের মতো হয়ে গেছে। হোয়াট ডু দ্য পার্টিং ওয়ার্ডস অফ দ্য পোয়েট এন্ড দ্য স্মাইল সিগনিফাই? স্মাইল, পেইন অ্যান্ড ফিয়ার আমি আগে বলেছি, বাট শি ট্রাইজ টু গিভ অ্যাসিউরেন্স। অ্যাসিউরেন্স দিতে চেষ্টা করছিল কাকে? শি ট্রাইড টু গিভ অ্যাসিউরেন্স টু হার মাদার, হাইডিং হার রিয়েল ইমোশনস এন্ড ফিলিংস। বারবার যেটা বলছিলাম, as a response. Now you are reading in class 12, তোমাদের বয়স কত হয়ে গেছে? 18, যৌবনে প্রবেশ করেছো। এখন কিন্তু তোমাদের দায়িত্ব নিতে হবে,
তোমাদের কর্তব্যের কথা মাথায় রাখতে হবে, তার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে। বিকজ তোমার মায়ের দায়িত্ব তোমাকে নিতে হবে, তোমার বাবার দায়িত্ব তোমাকে নিতে হবে। এখন তাদের দুঃখে যখন তারা অসুস্থ হবে বাড়িতে, তখন যদি তুমি হাল্লা মাচাও, তুমি যদি দৌড়াদৌড়ি শুরু করে দাও, কান্নাকাটি শুরু করে দাও, তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। তোমাকে তখন কান্না এলেও তুমি যদি দুঃখ পাও, তার জন্য তখন সেটা করলে চলবে না। তখন তোমাকে নিজেকে স্থির রাখতে হবে, মাকে এসুরেন্স দিতে হবে। যে প্রবীণ ব্যক্তিটা তোমার পাশে তোমার ঘরের মধ্যে আছে তাকে আশ্বস্ত করতে হবে তোমার কিছু হবে না। যদি দাদু হয় দাদুকে, যদি ঠাম্মা হয় ঠাম্মাকে, যদি মা হয় মাকে, যদি বাবা হয় বাবাকে এসুরেন্স দিতে হবে, ডাক্তারের ব্যবস্থা করতে হবে, সমস্ত কিছু করতে হবে। বিকজ তোমরা কিন্তু এখন বড় হচ্ছ। বুঝতে পেরেছো? এই সমস্ত বিষয়টা নিয়েই এই কবিতাটাকে রচনা করেছে। এবং কবিতাটা ভালো না, মানে এত ভালো লেগেছে আমার কাছে পড়ার পরে, যখন আমি অনেক আগেই পড়েছি, যখন পড়েছিলাম তখন থেকেই পছন্দ ছিল। এবং আমি বলেছিলাম যে আই ওয়ান্ট টু টেক এ ক্লাস উইথ অন দিস পার্টিকুলার টপিক। কিন্তু এরপরে আমি যেটা খবর পেয়েছিলাম যে এই টপিকটা আরো বোধহয় কেউ পড়িয়েছে অন্য সময়ে, অন্য কোনো প্ল্যাটফর্মে বা কোথাও। তো আমাকে বলা হয়েছিল যে এমন একটা টপিক আমি পড়ানোর জন্য, যে টপিকটা গতদিন আমি পড়িয়েছিলাম। নিশ্চয়ই তোমাদের কাছে মনে আছে। সেই টপিকটা ছিল আন্টার্কটিকাতে যে ভিজিট করেছিল, আন্টার্কটিকা ভিজিট করেছিল যে তিশান দোষী। এটাও ইন্ডিয়ান রাইটার্সদের লেখা। সো ইন্ডিয়ান রাইটার্সদের লেখা। সুতরাং আস্তে আস্তে করে তোমরা ইন্ডিয়ান রাইটার্সদের এক্সপোজার পাবে। এখন বর্তমান সময়ে যারা খুব ভালো ভালো লিখছে তোমরা জানো, তাদের লেখা পড়বে। ইন্ডিয়ান ইংলিশ রাইটিং এর একটা হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিতে হয়তো আগামী দিনে তোমরাও নিজেরাও তোমাদের লেখালেখি প্রকাশ করতে পারবে। আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং রিমেইন কনফিডেন্ট যে আমরা এই কোভিড-19 থেকে মোকাবেলা করে আমরা বেরিয়ে আসব এবং আমরা তোমাদের সামনাসামনি আমরা চলে আসব এবং আমরা সবাই মিলে আবার বিদ্যালয়গুলিকে সুন্দর ভাবে পড়াশোনার কেন্দ্রস্থলে পরিণত করব। এবং ততদিন পর্যন্ত তোমরা সবাই নিয়ম কানুন যা আছে সেগুলি মেনে থাকবে, সুস্থ থাকবে। আর এই যে ভিডিওটা, পার্টিকুলার এই ভিডিওটা তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে PB24 এর প্লে লিস্ট করা আছে, সেখানে দেখবে এক্সট্রা ক্লাসের প্লে লিস্টের মধ্যে এটা অবশ্যই আপলোড করা হবে। সেই আপলোড করা ভিডিওটাকে আবার দেখবে, বই খুলে দেখবে এবং নিজের উপর আস্থা রেখে নিজেরা আনসার তৈরি করবে। অ্যান্ড আই এম শিওর দ্যাট ইউ উইল নট মিস এনি কোশ্চেন and you can answer all the questions from this poem. Thank you very much. Have a wonderful, wonderful day. Thank you. PB24 এর পর্দায় বিশেষ ক্লাস। কোভিড-19 এর ফলে বিদ্যালয় বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য PB24 এ এক্সট্রা ক্লাস। চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যা 6টায়। পুনঃ সম্প্রচার রাত 12টা, সকাল 8টা ও দুপুর 12টা।